সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যে বক্তব্যটি লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে এটা আমি বলবো বেশ সুন্দর। নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান গঠনতন্ত্র ইত্যাদি নিয়ে কথা বলা হয়েছে, আপনারা শুনেছেন। নাগরিক কথাটা আমাদের সংবিধানে এবং অন্যান্য রাষ্ট্রের সংবিধানেও আছে, সেই অর্থে কথাটা আমি ঠিক মনে করি। কিন্তু আমাদের দেশে নাগরিকের বদলে জনগণ এই কথাটা ব্যবহৃত হয়। রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলই সেইভাবে বলেন। তো আমরা এখানে যে আলোচনা করতে চাই, করা হয়, সেটা মোটামুটি চলমান সংকট এবং এই সংকটকে কেন্দ্র করে যে সাংবিধানিক পরিবর্তন দরকার সেই সম্পর্কে। মূলত এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার জন্য নয়। তো যদি কোনো রকমে জটিলতা কাটিয়ে সামনে চলার মতো সংশোধন আমরা কনস্টিটিউশনে বা সংবিধানে চাই, গঠনতন্ত্রে চাই, তাহলে অনেক কথার দরকার পড়ে না। এই সংবিধান পড়ে কিছু কিছু জায়গায় যে রাজনীতিবিদদের মানে নাগরিকদেরও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা, সেই জন্য কিছু সংবিধান এর মধ্যে দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে পার্লামেন্টে যে আলোচনা হবে আইনসভায়, সেইখানে যে দলের সদস্যরা আছেন সেই দলের নেতা যে বক্তব্য দিয়ে থাকেন, তার বাইরে কোনো কথা কেউ যদি বলেন তাহলে সেই সদস্যের সদস্যপদ বাতিল হবে। তো এইটা একরকমের একনায়কত্ব, যে সংবিধানের ভেতরে তার যে নেতা, দলের নেতা সদস্য আছেন, তার কথার বাইরে গিয়ে কথা বলা যাবে না। তো এইটা কোনো স্বাভাবিক ব্যাপার নন। এই বিষয়টা 1972 সনের সংবিধানে শেখ মুজিবুর রহমান নিজেই এটা যুক্ত করেছিলেন। ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন করেছিলেন। তো শেখ সাহেব কী কারণে এই পয়েন্টটা যুক্ত করলেন? তার বক্তব্য ছিল যে 1954 সনের পরবর্তীকালে তো আমরা ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান যে সংসদ ছিল, আইনসভা ছিল, আমরা তার সদস্য ছিলাম এবং সেইখানে দেখেছি যে নানান তর্ক বিতর্কের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই যে ক্ষমতাসীন সরকার, সেই সরকার মানে সংসদের যে অধিকাংশ সদস্য তার সমর্থন রক্ষা করতে পারেন না। সরকার কেবল বদলায়, ক্রমাগত বদলায়। সেই জন্যে এই পয়েন্টটা বিশেষভাবে ওই শেখ মুজিব নিজে দিয়েছিলেন, এটা পত্রপত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল। এখন একটা কথা হলো যে 1954 সনের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছিল, প্রথম সরকারই তো ভেঙে দেয় কেন্দ্রীয় সরকার, মুসলিম লীগ সরকার করা ছিল। তারপরে যেভাবে গঠিত হয়েছে, এর মধ্যে একটা পর্যায়ে আতাউর রহমান খান একটানা 2 বছর এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের নাম পড়ে হয়েছে পূর্ব পাকিস্তান, এর মানে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তখন প্রধানমন্ত্রী বলা হতো, এখন এটা মুখ্যমন্ত্রী বলা হয়। তাছাড়া ওই কেন্দ্রীয় সরকারেও হুসেন শহীদ সোহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী ছিলেন। তো সোহরাওয়ার্দী কিন্তু বাঙালি স্বার্থের বিরোধী ছিলেন। পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, এই কথাটা সোহরাওয়ার্দী একেবারে পছন্দ করতেন না। এবং 1956 সনে যে সংবিধান তৈরি করা হয়েছিল, এইটার পেছনে বাঙালির মানে প্রতিনিধি হিসেবে হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন কেন্দ্রীয় ব্যক্তি। তো সোহরাওয়ার্দী তো ওই যে সংবিধান 56 সনে করা হয়েছিল, এটা তো মানে বাতিল করে দেওয়া হয়, এটা নিয়ে পরে আর কোনো আলোচনাও হয় না। সোহরাওয়ার্দীর কথা ছিল শতকরা 98% স্বায়ত্তশাসনের মধ্যে দেওয়া হয়েছে, আরও স্বায়ত্তশাসন চান। 1956 সনের সংবিধান অনুসন্ধান করলে আপনারা বের করতে পারেন, পড়ে দেখতে পারেন। ওর মধ্যে তো পূর্ব বাংলার স্বায়ত্তশাসন বললে যে কথাটা আগে মৌলানা ভাসানী বলেছেন প্রধানভাবে, পরে শেখ মুজিবুর রহমান বলেছেন, এই স্বায়ত্তশাসনের মানে বিরোধী বক্তব্য ছিল। শেখ মুজিব সোহরাওয়ার্দীকে অনুসরণ করতেন নানা কারণে, কিন্তু সোহরাওয়ার্দী সাহেবের বক্তব্য তো শেখ মুজিব জীবিত থাকাকালে বিরোধিতা করেননি, কারণ উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিলেন ওই বলে শেখ মুজিব, যে দলের নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য প্রকাশ করলে তো তার উপরে ওঠার উপায় থাকবে না। সেই জন্য তিনি সোহরাওয়ার্দী জীবিত থাকা কাল পর্যন্ত এই ব্যাপারে নীরব ছিলেন।
সোহরাওয়ার্দী মারা যাওয়ার পরের দিন থেকেই তো তিনি স্বায়ত্তশাসন বলছেন, ছাত্রলীগ আরও এগিয়ে গিয়ে বলছেন, এবং তাতে ওই কী বলে মানে 6 দফা কর্মসূচি আসছে। ঠিক শেখ মুজিব আওয়ামী লীগের যখন সভাপতি হয়েছেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগেরাও তার আগেই তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে 6 দফা দিয়েছেন, এবং 6 দফা দিয়েই জাতীয়তাবাদী নেতা হিসেবে, জাতীয়তাবাদী প্রধান নেতা হিসেবে শেখ মুজিব সামনে আসেন। সেই অর্থে বলছি যে সোহরাওয়ার্দীর একান্ত অনুসারী হলেও শেখ মুজিব সোহরাওয়ার্দীর রাজনৈতিক বক্তব্য মানে ঠিক মনে করতেন না, এবং সোহরাওয়ার্দী জীবিতকালে তার দলের নেতার সমালোচনা করে কোনো কথাই বলতেন না, নীরব ছিলেন। কিন্তু মারা যাওয়ার পরেই তিনি 6 দফা দিয়ে একেবারে সোহরাওয়ার্দী সাহেবের যে বক্তব্য তার থেকে ভিন্ন বক্তব্য নিয়ে সামনে আসলেন। যাই হোক, সেটা ভিন্ন কথা। এখন প্রশ্ন হলো যে সংবিধান নিয়ে বাংলাদেশ এখন চলছে, কোনো ক্রমে চালানোর জন্য এটার কিছু সংশোধন করা যেতে পারে, এবং সেইটাই আমাদের বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে তারা চান। নানা রকম কথা বলে থাকলেও মূলত সেইটাই চান যে মিনিমাম কি পরিমাণ সংশোধনের দ্বারা এটাকে সচল করা যাবে। আপনি চট্টগ্রাম যাবেন, একটা গাড়িতে যাচ্ছেন, সেই গাড়ির ইঞ্জিনটা খারাপ, আরও কোনো পার্টস খারাপ, 2 মাইল গেলেন বন্ধ হয়ে গেল, তখন মেরামত করার জন্য লোক ডেকে ঠিক করে আবার অগ্রসর হলেন, আবার বন্ধ হয়ে গেল। এই যে মানে নষ্ট ইঞ্জিন, নষ্ট পার্টস নিয়ে একটা গাড়ি, তো বাংলাদেশের রাজনৈতিক দল সরকার তো সেই রকম যে সচল থাকে কিন্তু বন্ধ হয়ে যায়, কোনো রকমে এটা চালানো। তো ওই রকমভাবেই বর্তমান সংবিধান সংশোধন করে অগ্রসর হওয়া যাবে। একটা যে স্থায়ী মূল্য পায় একটা কনস্টিটিউশনের, যে 20 বছর 25 বছর 50 বছর পরে একটা অ্যামেন্ডমেন্ট হয়, ঘন ঘন অ্যামেন্ডমেন্ট হয় না, সেরকম কনস্টিটিউশন করতে হলে বর্তমান কনস্টিটিউশন এর অভিজ্ঞতাটা রাখতে হবে, কিন্তু নতুন করে জনগণের জন্য কনস্টিটিউশন রচনা করতে হবে, এটা আমার ধারণা। একটা কথা হলো যে গত কয়েক বছর মধ্যে অত্যন্ত নতুন টেকনোলজি, বিজ্ঞান আমাদের সামনে আসছে, এবং এইগুলো মানুষের জীবনযাত্রার ভিতরে প্রবেশ করেছে। যেমন ইনফরমেশন টেকনোলজি, তথ্য বিবরণ মুহূর্তের মধ্যে যেভাবে পাওয়া যায়, এটা তো সেই আলাউদ্দিন ও আশ্চর্য প্রদীপ বলে যে গল্প আমরা পড়তাম, সেই গল্পকেও নিষ্প্রভ করে দিয়েছে। তার চাইতে অনেক বেশি এই যে আমরা ইন্টারনেটে পাচ্ছি, বিস্ময়কর। কিন্তু তারপরেও মানুষের নিয়ন্ত্রণে, পরিচালনায় এগুলো থাকতে হবে। মানুষ যদি যন্ত্রের দাসে পরিণত হয় তাহলে মানুষের কল্যাণ হবে না, ভবিষ্যৎ অন্ধকার হবে। তো এই নতুন টেকনোলজি এবং সোভিয়েত ইউনিয়নের পতন কেন হলো এইটা ভালো করে বিচার করে দেখা হয়নি। গর্বাচেভ যে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন, তার ক্ষমতায় থাকাকালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়ে এই গণতন্ত্রের স্লোগান নিয়ে তাদের যে সংবিধান ছিল, কনস্টিটিউশন, এগুলো বাদ দিয়ে নতুন ব্যবস্থায় চলে গেছে। তো সেই গর্বাচেভ, যিনি তখন কমিউনিস্ট পার্টির এবং রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন, এই বছর 2 আগে। পুতিনকে তখন মানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত থাকতে। পুতিন বলেছেন যে রাশিয়ার জনগণ গর্বাচেভকে জাতীয় বিশ্বাসঘাতক মনে করে। গর্বাচেভ অভিনন্দিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলে রাষ্ট্রপতি রেগানের দ্বারা, ব্রিটেনের প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচারের দ্বারা। তাদের প্ররোচনায়, তাদের উস্কানিতে, তাদের কৌশলের কারণে এই সোভিয়েত সিস্টেম ভেঙে দেওয়া হয়েছে। সোভিয়েত জনগণের মধ্যে তো কোনো মানে তারা ছিল না যে এই সিস্টেম ভেঙে দিতে হবে। মানুষ তো একরকম শান্তিতেই ছিল, সমস্যা ছিল, কিন্তু সমস্যা তো পৃথিবীর সব রাষ্ট্রেই থাকে। তো পুতিন যাননি গর্বাচেভের অন্ত্যেষ্টিক্রিয়াতে, এবং রাশিয়ার পত্রপত্রিকায় নানান কথা গর্বাচেভের বিরুদ্ধে তখন লেখা হয়। আমি দেখেছি আমাদের দেশের বেশ মানে কিছু লোক, যেমন ধরেন হাসান হাবিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মতিকে সরফুদ্দিন, এরা তো উচ্চ অবস্থানের লোক ছিলেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা 3-4 সোভিয়েত ইউনিয়নে তারা 3-4 বছর ছিলেন। আমি ব্যক্তিগতভাবে তারা ফিরে আসার পর জিজ্ঞেস করলাম যে সোভিয়েত যখন ভেঙে গেল, আপনারা তো তখনও ছিলেন কিছুদিন রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে। তারা বললেন যে সোভিয়েত ইউনিয়নে জনগণের মধ্যে কোনো আন্দোলন, কোনো চেষ্টা, কোনো বক্তব্যই ছিল না এটা পরিবর্তন করার জন্য।
গর্বাচেভের নেতৃত্বে এটা বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে? যে আমেরিকার প্রেসিডেন্ট রিগান এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার মার্গারেট থিচার তারা ক্রমাগত যেভাবে মানে সুকৌশলে কাজ করেছেন তাতে মানে বিভ্রান্ত হয়ে গর্বাচেভ এটা করেছিলেন। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যে আমাদের কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করছি, এখানে অনেকে অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে নয়া উপনিবেশবাদী যে ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হচ্ছে এবং এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো দ্বারা পরিচালিত হচ্ছে, এই ব্যবস্থার অধীনে আমাদের কনস্টিটিউশন সংক্রান্ত চিন্তা এবং রাজনৈতিক চিন্তা চলে গেছে। এই ধারার চিন্তা দিয়ে আমাদের যে সাংবিধানিক এবং রাজনৈতিক রাষ্ট্রীয় সমস্যা এগুলোর সমাধান হবে না। আমাদেরকে আমাদের মতো নিজেদের করে চিন্তা করতে হবে, এই বাইরের নয়া উপনিবেশবাদী প্রভাবের বাইরে। এই কথাটা খুব ঠিক। বর্তমানে কোনো ক্রমে রাষ্ট্রটা চালিয়ে নেওয়ার জন্য সংবিধানের সংশোধন হতে পারে, কিন্তু আমরা জনসাধারণের উদ্দেশ্যে শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত এবং আরও যারা অবশিষ্ট থাকেন তাদের সকলের কল্যাণ বিবেচনা করে একটা বাস্তবসম্মত সংবিধান তৈরি করতে হলে এই সংবিধানের অভিজ্ঞতা আমাদের রাখতে হবে, কিন্তু নতুনভাবে সংবিধান রচনা করতে হবে। বর্তমান সংবিধানে ধরেন 11টা পার্ট আছে, বলতে পারেন 11টা অধ্যায়। এই 11টা অধ্যায়ের কোনটাতে কি বিষয় আছে এগুলো বিবেচনা করে দেখা যেতে পারে, এবং এর মধ্যে কোন কোন অধ্যায় রাখা যাবে এবং নতুন কোন কোন অধ্যায় যোগ করতে হবে এইটা ঠিক করতে হবে, এবং সেই কাজে বর্তমান কনস্টিটিউশন সহায়ক হবে। কিন্তু বর্তমান কনস্টিটিউশনে যে যে বিধিবিধান লেখা আছে তার অনেকগুলোই পরিবর্তন করে ফেলতে হবে, তারপরে এই সংবিধান থাকবে না ভবিষ্যতে, যদি আমরা প্রকৃতপক্ষেই জনগণের সংবিধান চাই। আর এইটাও মনে রাখতে হবে যে জনগণের উদ্দেশ্যে গণতন্ত্র, সংবিধান ইত্যাদি যাই কিছুই নির্বাচন করা হোক, নির্ধারণ করা হোক, এগুলোর দ্বারা সব সমস্যার সমাধান হবে না। মানুষের স্বভাব এমন যে এক সমস্যার সমাধান করতে করতেই নতুন আরেক সমস্যা সামনে আসে। সমস্যার সমাধান করে করেই মানুষকে অগ্রসর হতে হয়। রাজনৈতিক সমস্যা বলা যায় মানবীয় সব সমস্যার চাইতে জটিল, কঠিন। এই জায়গাতেও সেরকম ব্যাপারই হবে। একটা নতুন সিস্টেমে আমরা যাব, সেখানে আবার নতুন সংশোধনের দিকে যেতে হবে। আমরা আবেগতাড়িত হয়ে অনেক ভালো কথা বলতে পারি, আশা করতে পারি, কিন্তু আবেগের পেছনে যদি যুক্তিবুদ্ধি থাকে তাহলে আমাদের আবেগ ভালো কাজে যেতে পারে। আর সেই যুক্তিবুদ্ধি সিদ্ধান্ত ভুল থাকলে আবেগে আমরা ঠিক পথে চলতে পারবো না, এক বিভ্রান্তি থেকে নতুন আরেক বিভ্রান্তিতে যেতে হবে। তো আমার কথা এই জায়গায় স্পষ্ট যে বর্তমান সংশোধন দিয়ে কোনো ক্রমে রাষ্ট্রটাকে চালিয়ে নেওয়া এবং ওই রাজনীতিকে চালিয়ে নেওয়া, কিছু সংবিধান ইয়ে করে কিছু সংশোধন করে সেটা সম্ভব। কিন্তু আমরা যদি প্রকৃতই সব স্তরের জনগণের কল্যাণে একটা বাস্তবসম্মত ভালো কনস্টিটিউশন থাকে, তাহলে সেইটা আমাদের নতুন করে রচনা করতে হবে। আর এই নতুন টেকনোলজি পেয়ে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর যেভাবে দুনিয়াটা চলছে তাতে দেখা যায় যে গণতন্ত্রের অর্থ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ব্রিটেন হোক, ফ্রান্স, জার্মানি, যে দেশেই হোক, গণতন্ত্রের অর্থ এখন বলা যায় নির্বাচনতন্ত্র। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দ্বারা পরিচালিত হওয়া, এইটি গণতন্ত্র। এইরকম একটা অর্থ বাস্তবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশেও এরকম, মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপীয় দেশগুলোতেও এরকম। তো আরও নানান দিক থেকে এই যে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এবং নতুন টেকনোলজি নিয়ে একটা বিভ্রান্তিকর রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে। আমরা যদি সেই নয়া উপনিবেশবাদী অথবা সাম্রাজ্যবাদী অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, IMF, ইউরোপের বড় শক্তিগুলো মিলে যে রাজনীতি, যে রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি প্রচার করছে, কার্যকর করে আসছে, ওই ধারায় চিন্তা করি আমরা ভালো কিছু করতে পারবো না। আমরা যে নতুন সংবিধান চাইব তার প্রথমেই রাখা দরকার আমাদের ইতিহাসের একটা সার সংকলন। আমাদের ইতিহাস আরম্ভ হয়েছে জিন্নাহ সাহেবের দ্বিজাতি তত্ত্ব থেকে। এইটা কোনো কোনো দল মনে করে, নানাভাবে প্রচারও করে। আবার কেউ কেউ বলেন যে আমাদের ইতিহাসের আরম্ভ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন মানে এই শাসন ক্ষমতায় আসছেন, লক্ষণ সেন পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে এসেছিলেন তো এইখানে আমাদের বিক্রমপুরে, এখানে কয়েক বছর বেঁচে ছিলেন। তো এই লক্ষণ সেনের মতো পালিয়ে যাওয়া ইত্যাদি ঘটনা যেখানে ঘটেছে সেখানে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে, এবং তাতে
আমাদের যে ঐতিহ্য, যে আমাদের অন্তত 1000 বছরের ইতিহাস আছে, তার চেয়ে বেশি সময়ের ইতিহাস আছে, এই ইতিহাসের একটা সারমর্ম এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই পাল রাজাদের কালে কেমন ছিল, সেন রাজাদের কালে কেমন ছিল, তারপরে তুর্কি পাঠান মোগলরা শাসন করেছে এই দেশ, কিছুদিন স্বাধীন ছিল, অন্য সময় দিল্লির অধীন ছিল, এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদের রাজতান্ত্রিক রাজনীতি কি অবস্থায় এগিয়েছে খুব সংক্ষেপে তার কথা কিছু কনস্টিটিউশনে লিখে রাখা উচিত, যদি আমরা আমাদের দিক থেকে আমাদের অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যতের জন্য সংবিধান রচনা করতে চাই, তাহলে আমাদের আত্মপরিচয় থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নানান বিষয় দেখতে পারে যে তারা তাদের আত্মপরিচয় দিয়ে তারপরে অন্য কিছু লিখছে। আর যে কথাটা যে এই আমাদের আত্মপরিচয়, আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক যে অগ্রগতি অর্থনৈতিক, এটা সংক্ষেপে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে লিখে বর্তমান বাস্তবতার কথায় আসতে হবে, এবং যে 11টা পয়েন্ট বর্তমান কনস্টিটিউশনে আছে বিবেচনা করতে হবে এই পয়েন্টগুলো মানে রাখা দরকার কোনটা, বাতিল করা দরকার কোনটা, নতুন কি যোগ করা দরকার, তার ভিত্তিতে নতুন করে সেই কনস্টিটিউশন রচনা করতে হবে। সেটা ভিন্ন চিন্তার বিষয়, নতুন চিন্তার বিষয়, কিন্তু সেইটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এবং সেই ধারায় আমাদের যেতে হবে। সেই জন্য এই কথাগুলো বললাম। আর এক্সিস্টিং কনস্টিটিউশনের যে যে সংস্কার দরকার সেটা এই লেখাটাতে ভালোভাবেই উপস্থাপন করা হয়েছে। এর সবগুলো করার দরকার হয়তো হবে না, চাইবে না সরকার বা যার শক্তি ক্ষমতায় থাকবে, এর থেকেও অনেকগুলো বাদ দিয়ে কিছু বিষয় গ্রহণ করে এই জোড়াতাড়ির অগ্রযাত্রা সম্ভব করা যাবে। কিন্তু প্রকৃত সংবিধান আমাদের করতে হলে যে নতুন পদ্ধতির কথা বললাম সেটা দরকার, এবং আমাদের ইতিহাসের মানে সার সংকলন দিয়ে আরম্ভ করে সেটা সম্ভব হবে। তো আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসলে আমাদের সভা যদি অনেক বেশি দীর্ঘ হয় তাহলে তো সব বক্তব্য গুলিয়ে যায়, এটা মনে রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে ভবিষ্যতে মানে একটা ভালো ধারা রাজনৈতিক চিন্তা এবং কাজের